বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, রাজশাহীতে 88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বিজ্ঞাপন জটিলতায় বাংলাদেশে বিবিসি সহ সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যায় জড়িত থাকার সন্দেহে একজন আটক, কক্সবাজারে পুলিশের একজন কর্মকর্তা। এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তদন্ত করে দোষীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় সোপর্দ করা হবে। আমাদের তরফ থেকে এটা আমাদেরও কমিটমেন্ট যে যারা অপরাধী তাদেরকে শনাক্ত করে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো। শুনবেন প্রবীণদের জন্য কি ধরনের স্বাস্থ্যসেবা রয়েছে বাংলাদেশে, আর ঢাকায় বিশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। এই অধিবেশন আপনারা রেডিওতে FM প্রচার তরঙ্গ ছাড়াও ইন্টারনেটে শুনতে পাচ্ছেন বিবিসি বাংলার ওয়েবসাইট থেকে। বিজ্ঞাপন সহ অনুষ্ঠান প্রচার করে এমন সব বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দিয়েছে কেবল অপারেটররা। এ সংক্রান্ত সরকারি নির্দেশের পর আজ ঢাকায় দুটি কেবল অপারেটরের কার্যালয়ে মোবাইল কোর্ট অভিযানও চালিয়েছে। বিদেশি চ্যানেলের পরিবেশক এবং কেবল অপারেটররা বলছেন, বিদেশি চ্যানেলের অনুষ্ঠানে বিজ্ঞাপন বাদ দেওয়ার ব্যবস্থা এবং ক্ষমতা তাদের হাতে না থাকায় তারা বিবিসি, CNN সহ আন্তর্জাতিক নিউজ চ্যানেল এবং ভারতীয় সহ সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছেন। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিবিসিকে বলেছেন, তারা দেশের আইন কার্যকর করছেন। ঢাকা থেকে কাদির কল্লোল। বিজ্ঞাপন সহ বিদেশি চ্যানেলের অনুষ্ঠান বাংলাদেশে সম্প্রচার করা যাবে না। তথ্য মন্ত্রণালয়ের এই নির্দেশ কার্যকর করতে আজ ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানো হয়। ভ্রাম্যমাণ আদালত ঢাকায় দুটি কেবল অপারেটরের কার্যালয়ে অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সেপ্টেম্বর মাসের শুরুতে বিদেশি চ্যানেলের পরিবেশক এবং কেবল অপারেটরদের নিয়ে বৈঠকে সিদ্ধান্তটি তারা নিয়েছিলেন। এখন দেশের আইন অনুযায়ী সেই সিদ্ধান্তই কার্যকর করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি চ্যানেলগুলোকে বিজ্ঞাপনবিহীন বাংলাদেশে প্রদর্শন করতে হয় এবং একই আইন ভারতে, পাকিস্তানে, শ্রীলঙ্কা সহ উপমহাদেশের অন্যান্য দেশগুলোতে আছে। ইউরোপ এবং ইউকে তো একই ধরনের আইন বিদ্যমান। বাংলাদেশের কোনো চ্যানেল ইউকেতে, ইউরোপে কিংবা ইউএসএতে বাংলাদেশের কোনো বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে না। আমাদের দেশেও এই আইন বিদ্যমান আছে বহুদিন ধরে, কিন্তু আমরা অতীতেও একটি উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু তখন আমরা দেখেছি যারা এখানে ডিস্ট্রিবিউশনের দায়িত্ব পেয়েছে তারাও সংশ্লিষ্ট চ্যানেলগুলোকে তাগাদা দেওয়ার পরও তারা কিন্তু ক্লিন ফিট পাঠায়। তো এবার আমরা কিন্তু বেশ আগে থেকে সবার সাথে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে 1 অক্টোবর থেকে আমরা আইন কার্যকর করব। আমরা সেই আইনেই কার্যকর করেছি। মন্ত্রীর বক্তব্য হচ্ছে, সিদ্ধান্ত কার্যকর করতে এবার অনেক দিন সময় দেওয়া হয়েছে। তবে আজ সকালে যখন ভ্রাম্যমাণ আদালত দুটি কেবল অপারেটরের কার্যালয়ে অভিযান চালায়, এরপর দুপুরের দিকে কেবল অপারেটররা সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দিয়েছে। কেবল অপারেটরস অ্যাসোসিয়েশনের অন্যতম নেতা আনোয়ার পারভেজ বলেছেন, বিদেশি চ্যানেলগুলো তাদের অনুষ্ঠান বিজ্ঞাপন মুক্ত বা ক্লিন ফিড হিসেবে দিচ্ছে না। অনুষ্ঠান থেকে বিজ্ঞাপন কেটে দেওয়ার যন্ত্র বা ব্যবস্থাও ঢাকায় পরিবেশক বা কেবল অপারেটরদের কাছে নেই। মিস্টার পারভেজ উল্লেখ করেছেন, সে কারণেই তারা সরকারের নির্দেশ মানতে গিয়ে বিদেশি সব চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছেন। আপনার চ্যানেলটা যে চলছে এটার মধ্যে কোনো ধরনের বিজ্ঞাপন থাকতে পারবে না, ঠিক আছে? এখন আমরা কি করি, স্যাটেলাইটে যেটা আপলোড করছে আমি সরাসরি এটা ডাউনলোড করে কিন্তু আমি রিব্রডকাস্ট করছি। এখানে মাঝখানে কিন্তু আমার কোনো সক্ষমতা নেই যে এটাকে আমি বিজ্ঞাপন বিহীন করে আমি দর্শকের কাছে পৌঁছানো। এটা মানে আমাদের এন্ডের থেকে কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং আমি যেহেতু ক্লিক করে আমি রিব্রডকাস্ট করতে পারছি না, সেই জন্য আমার সেই ক্যাপাসিটি নেই, এই জন্য আমরা সেই চ্যানেলগুলি বন্ধ রেখেছি। তিনি জানিয়েছেন, বাংলাদেশে 100-র মতো বিদেশি চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার করা হয় এবং এর প্রায় 1.5 কোটি দর্শক রয়েছে।
বিদেশি চ্যানেল বিজ্ঞাপন মুক্তভাবে সম্প্রচার করার ব্যাপারে তাদের হাতে বিকল্প কিছু নেই বা বিকল্প কোনো উপায় নেই, সেই বিষয়টিও বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে বলে মিস্টার পারভেজ উল্লেখ করেছেন। এদিকে এর আগেও বিদেশি চ্যানেল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত কার্যকর করার পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু সে সময়েও পরিবেশক এবং কেবল অপারেটররা বিদেশি সব চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে দিয়েছিল। সেই প্রেক্ষাপটে সরকার তখন বিষয়টি নিয়ে আর এগোয়নি। এখন আবার সরকার সিদ্ধান্ত কার্যকর করার পদক্ষেপ নেওয়ার পর কেবল অপারেটররা বিদেশি সব চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিজ্ঞাপন মুক্ত অনুষ্ঠান সম্প্রচার করার বিষয়টি এখন পুরোপুরি বিদেশি চ্যানেলগুলো এবং এদেশে তাদের পরিবেশকদের বিষয়। এখানে বাংলাদেশ সরকারের কিছু করার নেই বলে তিনি উল্লেখ করেন। আমাদের উদ্দেশ্য তো বিদেশি চ্যানেল বন্ধ করা নয়, বিদেশি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করবে, সেটা তো কোনো সমস্যা নেই। তো যে সমস্ত চ্যানেল দেশের আইন মানবে না, সেইখানে আমরা আইন প্রয়োগ করতে পারবো না, সেটি তো হয় না। ক্লিন ফিট পাঠালে তারা তো চালাতে পারে, এবং ক্লিন ফিট পাঠানো না পাঠানো সেটা এজেন্ট এবং সংশ্লিষ্ট চ্যানেলের বিষয়, এবং আমাদের বিষয় হচ্ছে আমরা আইন, দেশের আইন, প্রচলিত আইন আমরা প্রয়োগ করছি। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো দীর্ঘদিন ধরেই এদেশে সম্প্রচার করা বিদেশি চ্যানেলগুলোতে বিজ্ঞাপন প্রচারের বিরোধিতা করে আসছে। তাদের অভিযোগ হচ্ছে, দেশের কয়েক হাজার কোটি টাকার বিজ্ঞাপন মূলত ভারতীয় চ্যানেলগুলোতে চলে যাচ্ছে, তাতে দেশি মিডিয়ার বিজ্ঞাপন কমে যাচ্ছে। কাদির কল্লোল, ঢাকা থেকে। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। আজ সকালে কুতুপালং ক্যাম্প থেকে তাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। এর আগে নিহতের ছোট ভাই হাবিবুল্লাহ উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার রাতে রোহিঙ্গা নেতার এই হত্যাকাণ্ডের ঘটনা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে উত্তেজনার সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মহিবুল্লাহ হত্যার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে জানতে চেয়েছিলাম, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার যে মামলা দায়ের করেছে তাতে কি বলা হয়েছে। সে অভিযোগে বলা হয়েছে যে 29 তারিখ রাত 8:30টার দিকে উনি ওনার সংগঠনের অফিসে আলাপ আলোচনা করছিলেন। সে সময়ে কিছু দুর্বৃত্ত এসে গুলি করে তাকে আহত করে চলে যায়। পরে রাত্রে ওনাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন, এবং এই কারণে তারা উখিয়া থানায় অভিযোগ করেছেন অজ্ঞাতনামা এবং অজ্ঞাত সংখ্যক ব্যক্তিদের অভিযুক্ত করে। আপনারা একজনকে গ্রেফতার করেছেন, তাকে কি এই মামলার আগে গ্রেফতার করা হয়েছে না মামলা হওয়ার পরে? না, মামলা হওয়ার পরে একজনকে গ্রেফতার করা, পুলিশ একজনকে গ্রেফতার করেছে। মানে তাকে কোত্থেকে গ্রেফতার করেছেন, মানে এই সম্পর্কে কি বলতে পারেন আপনি আমাদের? না, এটুকু বলতে পারি যে এই ঘটনার মামলা রেকর্ড হওয়ার পরে পুলিশি অভিযানে একজন ব্যক্তি গ্রেফতার হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং এই ঘটনার সাথে জড়িত যারা রয়েছে তাদেরকে শনাক্ত করে গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এখন এই তদন্ত আপনারা কতটা সিরিয়াসলি নিচ্ছেন? আপনি জানেন যে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন এই হত্যাকাণ্ডের তদন্তের দাবি জানিয়েছে, এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, তিনি একটা বিবৃতি দিয়েছেন যেখানে তিনি এই হত্যাকাণ্ডের নিন্দা করে এটার পূর্ণাঙ্গ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। আপনারা কতটা সিরিয়াসলি নিয়েছেন এই হত্যাকাণ্ডের তদন্তে? দেখুন, যে কোনো হত্যাকাণ্ডই এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং আমাদের দেশের প্রচলিত আইনে এটা শাস্তিযোগ্য অপরাধ। এটা আমরা পুলিশ এবং যারা তদন্ত সংস্থার সদস্য তারা যে কোনো এই ধরনের জঘন্য অপরাধের তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে থাকে, এবং এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তদন্ত করে দোষীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় সোপর্দ করা হবে। আমাদের তরফ থেকে এটা আমাদেরও কমিটমেন্ট যে যারা অপরাধী তাদেরকে শনাক্ত করে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো। এই হত্যাকাণ্ডের পরে প্রায় 2 দিন হয়ে গেল, এখন ক্যাম্পের অবস্থা কি? হ্যাঁ, এখন বর্তমানে ক্যাম্পের অবস্থা এবং ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেখানে আমাদের যে এপিবিএন এর পুলিশ সদস্য যারা ক্যাম্পের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করেন, তাদের পাশাপাশি আমাদের জেলা পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছেন এবং তারা দিনরাত কাজ করে যাচ্ছেন ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি
বর্তমানে স্বাভাবিক রয়েছে। সেখানে কোনো ধরনের টেনশন, উত্তেজনা এরকম কিছু আছে? দেখুন, একটা জায়গায় একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে আশেপাশের মানুষের ভিতরে কিছুটা উত্তেজনা বা টেনশন ছড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু ঘটনার পরে আমাদের পুলিশি যে তৎপরতা, পুলিশি কার্যক্রম, সেটাতে মানুষ আশ্বস্ত হয়েছে সেখানে, এবং তারা এখন নিরাপদ বোধ করছেন, এবং এখন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ক্যাম্পে কোনো উত্তেজনা নাই। বলছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম। বাংলাদেশে প্রবীণদের স্বাস্থ্য সেবার জন্য বিশেষ ব্যবস্থা জাতিসংঘের হিসেবে বর্তমানে বাংলাদেশে প্রবীণের সংখ্যা 1,40,00,000 বেশি। কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর দীর্ঘকালীন স্বাস্থ্য সেবার জন্য বিশেষ ব্যবস্থা না থাকায় অসহায় বোধ করেন প্রবীণ ব্যক্তি এবং তার আত্মীয় স্বজনেরা। আজ বিশ্ব প্রবীণ দিবসে ঢাকায় আমাদের সংবাদদাতা ফারহানা পারভিন জানার চেষ্টা করেছেন প্রবীণদের স্বাস্থ্যসেবার জন্য বাংলাদেশে কতটা কি ব্যবস্থা রয়েছে। শামীমা সুলতানা শিলুর বড় বোনের বয়স 80 বছরের উপরে। মিস শিলু বলছেন, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন তার বোন। বাড়িতে সঠিকভাবে তারা পরিচর্যা করে উঠতে পারছেন না, আবার প্রশিক্ষণপ্রাপ্ত কাউকে তার বোনের সেবা করার জন্য রাখবেন তেমনটাও পাচ্ছেন না। উনি চলতে পারছেন না, বা ওনার প্রেশার হাই হয়ে যাচ্ছে, বা যেগুলো হয় আর কি এই বয়সে। আমার বোনের ওরকম সমস্যা হয়েছে, উনি যেভাবে ট্রিটমেন্ট করা হয় তা নিজেদের করতে হয়, তাও যে করবো সার্বক্ষণিক তাকে দেখভাল করতে হয়। তো আমাদের সার্বক্ষণিক যদি একজন ট্রেন্ড মানুষ পাওয়া যায় তাহলে সে দেখভাল করতে পারে, কিন্তু তাও তো পাওয়া যায় না, কারণ তাকে টেক কেয়ার করা কিন্তু সাধারণ রোগীদের টেক কেয়ার করার মতো নয়। বার্ধক্যে বিভিন্ন রোগের সঙ্গে সঙ্গে অনেকের বেশ কিছু সমস্যা থাকে, যার কারণে ঠিক হাসপাতালে ভর্তি থাকার দরকার পড়ে না, আবার বাসায় রেখে সঠিক চিকিৎসা দেওয়াটাও কঠিন হয়ে পড়ে। এমন বয়স্ক রোগীদের জন্য বিশ্বের অনেক দেশেই নানা রকম ব্যবস্থা থাকে, কিন্তু বাংলাদেশে প্রবীণদের স্বাস্থ্যসেবার জন্য পৃথক ব্যবস্থা একেবারেই নেই বলে মন্তব্য করছেন প্রবীণদের নিয়ে যারা কাজ করেন তারা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর দ্য এইজড অ্যান্ড ইনস্টিটিউট অব জেরিয়াট্রিক মেডিসিনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলছেন, বাংলাদেশের কোথাও প্রবীণদের জন্য বিশেষায়িত চিকিৎসা বা জেরিয়াট্রিক মেডিসিনের কোনো ব্যবস্থা নেই। প্যালিয়েটিভ কেয়ারটা হলো এটা এত বেশি প্রয়োজন যে শেষ অবস্থায় যখন একজন প্রবীণ একদম বিছনায় পড়ে যাবেন, তাকে শেষ অবস্থায় সেবা দেওয়ার জন্য প্যালিয়েটিভ কেয়ার আমাদের শুধুমাত্র বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে আছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে আছে, কিন্তু এটাও প্রায় লুপ্ত হওয়ার মতো। ঢাকা মেডিকেল কলেজে একটা জেরিয়াট্রিক ওয়ার্ড করা হয়েছে, সেটাও কিন্তু ঠিক মতো চলছে না, এবং বাংলাদেশে অন্য কোথাও এই যে জেরিয়াট্রিক বিষয়টা একেবারে নাই। আমরা চাচ্ছি প্রত্যেকটা হাসপাতাল ক্লিনিকে বাধ্যতামূলক প্রবীণদের জন্য একটা কর্নার করতে হবে, এটা ইনডোর আউটডোর। প্রবীণদের সেবায় বাংলাদেশের সবচেয়ে পুরনো সংগঠন প্রবীণ হিতৈষী সংঘ। এই সংগঠনের একটি শাখা প্রবীণ হাসপাতাল, যেটা প্রবীণদের জন্য বাংলাদেশের একমাত্র হাসপাতাল। 50 বেডের এই হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসকের অভাবে প্রবীণরা আসেন না। প্রবীণ হিতৈষী সংঘের উপপরিচালক বদরুল আহসান বলছেন, এখানে নবীন প্রবীণ সবার চিকিৎসা দেয়া হচ্ছে এখন, তার কারণও রয়েছে। এই যে প্রবীণদের জন্য যে হাসপাতালটা যেভাবে যন্ত্রপাতি দিয়ে সাজানো দরকার, ঠিক সেটাও কিন্তু করে উঠতে পারে না, বা ট্রিটমেন্টের যেরকম ডাক্তারদের বড় ডাক্তারদেরকে রাখা, এটা আসলে সম্ভব হচ্ছে না। এই হাসপাতালগুলোতে ইন জেনারেলি যেভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়, প্রবীণদেরকে ওইভাবেই ট্রিটমেন্ট দেওয়া হয়। প্রবীণদের জন্য যে আলাদা কেয়ার, এরকম আমার জানা বাংলাদেশে কোনো জায়গা আছে এটা আমার জানা নেই। বাংলাদেশের একমাত্র প্রবীণ হাসপাতালের চিত্র এটি। এর বাইরে সারা দেশে যেসব সরকারি বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে তার কোনোটিতেই বিশেষ কোনো ব্যবস্থা প্রবীণদের জন্য নেই। বাংলাদেশে প্রবীণদের বিষয়গুলো দেখার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, কিন্তু এই স্বাস্থ্যসেবার দিকটা নিয়ে একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে জাতিসংঘ বলছে, বাংলাদেশে যে হারে প্রবীণদের সংখ্যা বাড়ছে তাতে করে 2050 সালে শিশুদের সংখ্যা হবে মোট জনসংখ্যার 19% আর প্রবীণদের হবে 21%। ফারহানা পারভিন, আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে মাসুদ হাসান খানের কাছে বিশ্বের আরো কিছু খবর। অস্ট্রেলিয়া সরকার তাদের কঠোর কোভিড ভ্রমণ নিষেধাজ্ঞায় বড় ধরনের পরিবর্তন আনার কথা ঘোষণা করেছে। 18 মাসের মধ্যে এই প্রথমবারের মতো দেশটির আন্তর্জাতিক সীমানাগুলো নভেম্বর থেকে আবার খুলে দেওয়া হচ্ছে। তবে 2 ডোজ টিকা নিয়েছেন যারা, তারাই শুধু ভ্রমণ করতে পারবেন।
রাজ্য এবং এলাকাগুলোকে জানানো হয়েছে এই 2 ডোজ টিকাদানের 80% লক্ষ্যমাত্রা তারা অর্জন করার পরই শুধু সেখানে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। নিউ সাউথ ওয়েলস প্রথম রাজ্য যারা প্রথম এই লক্ষ্যমাত্রা অর্জন করতে চলেছে। রোমানিয়ার কৃষ্ণসাগর উপকূলে কনস্টান্টা শহরের এক হাসপাতালে অগ্নিকাণ্ডে 9 ব্যক্তি মারা গেছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে যেখানে কোভিড-19 রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল সেখানে এই আগুন লাগে এবং সেখানে অক্সিজেন সিলিন্ডার থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কর্মকর্তারা বলছেন দুর্ঘটনার সময় হাসপাতাল ভবনে শতাধিক রোগী ছিলেন। এটি 1 বছরেরও কম সময়ে রোমানিয়ায় কোভিড ওয়ার্ডে তৃতীয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। প্যারিসে তদন্তকারীরা বলছেন এ সপ্তাহে অবসরপ্রাপ্ত যে পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করেছে সে একজন সিরিয়াল কিলার ছিলেন বলে ডিএনএ পরীক্ষায় প্রমাণ পাওয়া গেছে। আত্মহত্যার আগে লেখা এক চিঠিতে ফ্রান্সোয়া ভিরভ কয়েক দশক আগে করা তার অপরাধের কথা স্বীকার করে গেছেন। 6টি ধর্ষণ এবং 4টি হত্যাকাণ্ডের জন্য ফরাসি পুলিশ গত 35 বছর ধরে যাকে খুঁজছিলেন মিস্টার ভিরভ সেই ব্যক্তি ছিলেন বলেই ধারণা করা হচ্ছে। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মাহমুদু বুহারি শর্ত সাপেক্ষে টুইটারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা করেছেন। জুন মাসে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে এক ভাষণে মিস্টার বুহারি বলেন নাইজেরীয় নাগরিকরা ব্যবসার কাজে এবং তার ভাষায় ইতিবাচক যোগাযোগের জন্য টুইটার ব্যবহার করতে পারবেন। জুন মাসে টুইটার কর্তৃপক্ষ নাইজেরিয়ার প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি বিতর্কিত পোস্ট মুছে দেওয়ার পর তিনি তার দেশে টুইটার নিষিদ্ধ করার নির্দেশ দেন। জাতিসংঘ আবারও ইথিওপিয়ার টিগ্রে অঞ্চলে দুর্ভিক্ষের মতো অবস্থা বিরাজ করছে বলে হুঁশিয়ার করেছে। জাতিসংঘ বলছে সেখানে গর্ভবতী ও প্রসূতি মায়েরা অভূতপূর্ব রকমের অপুষ্টি শিকার। জাতিসংঘের সর্বশেষ রিপোর্টে সেখানকার পরিস্থিতিকে শোচনীয় বলে বর্ণনা করা হচ্ছে। পোল্যান্ড জানিয়েছে বেলারুস থেকে সীমান্ত অতিক্রম করে সে দেশে ঢোকা মধ্যপ্রাচ্যের প্রায় 1,500 শরণার্থীকে তারা আটকে রেখেছে। পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনীর এক মুখপাত্র জানান এরকম শরণার্থীদের যে ডিটেনশন সেন্টারগুলোতে আটকে রাখা হয় সেগুলো এখন একেবারেই পূর্ণ। যাদের আটকে রাখা হয়েছে তাদের মধ্যে রয়েছে 300 শিশু। মাসুদ হাসান খান। বাংলাদেশে রাজধানী ঢাকার রাস্তায় পুলিশি হয়রানির প্রতিবাদ জানিয়ে এক ব্যক্তি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এ সপ্তাহে। অসহনীয় যানজটের কারণে রাইড শেয়ারিং অ্যাপে মোটরবাইকের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে, কিন্তু রাস্তার পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে উঠেছে। একদিকে পুলিশের বিরুদ্ধে দুর্নীতি, অদক্ষতা সহ নানা অভিযোগ রয়েছে, অন্যদিকে অভিযোগ রয়েছে যানবাহনের চালকদের অদক্ষতা এবং মানুষের আইন ভাঙার প্রবণতার। সড়কে কেন এই বিশৃঙ্খল পরিস্থিতি? এ নিয়ে শুনুন ঢাকা থেকে পাঠানো কাদির কল্লোলের এই বিশেষ প্রতিবেদনে। ঢাকার অন্যতম ব্যস্ত সাবাক মোড়ে আমি এসেছি। এই মোড়ের সবকটি রাস্তার মুখেই দেখছি রাইড শেয়ারিংয়ের অসংখ্য মোটর বাইক দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষায়। কিন্তু রাস্তাগুলোতে যানবাহনের ব্যাপক চাপে সৃষ্টি হয়েছে যানজট। এখানে রাস্তায় মোটর বাইকের চালকদের কয়েকজনের সাথে কথা বলছি। তারা যে আইন অমান্য করে রাস্তার উপর দাঁড়িয়ে আছেন এমন প্রশ্নে তারা মোটর বাইকের জন্য আলাদা কোনো জায়গা বা স্ট্যান্ড না থাকা সহ নানা অভিযোগ তুলছেন। আমাদের কোনো স্ট্যান্ড নাই, এখন তো আমরা তো যাত্রী নিব কোথা থেকে? যাত্রী তো কোনো একটা জায়গায় যাওয়া, এখানে আমাদের মোটামুটি কয়েকটা হিন্ডু আছে, আমি এখানে রাখলাম। দেখা গেল পুলিশ এসে দৌড়ানি দিল, কেউ পালাতে যেতে পারছে, কেউ যেতে পারে না। চাবি নিয়ে যাবে, কাগজ নিয়ে আসেন, কাগজটা দিলে মেশিন টিপা মামলা দিয়ে ফেলায়। ধরলেই কাগজপাতি নিয়ে 1 ঘন্টা ঘুরাবে, ঘুরানোর পরে যদি বলে যে মামলা হবে, বললাম স্যার মামলা দিয়ে না, কি কারণে মামলা দিবেন? বলে 500 টাকা দাও, 500 টাকা না দিলে মামলা নিয়ে যাও। এখন নিরুপায়, না দিলে তো উপায় নাই, 2000 টাকা মামলা দিবে। এ সপ্তাহেই গত সোমবার পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে শওকত আলী নামের এক ব্যক্তির ঢাকার বাড্ডা লিংক রোডে নিজের মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ব্যাপক আলোচনা সৃষ্টি করে। অফিস শুরুর সময় পিক আওয়ারে যখন সাবাক মোড়ে তীব্র যানজটের মধ্যে যাত্রীর অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকা মোটর বাইক চালকদের কয়েকজনের সাথে কথা বলি, তাঁরা পুলিশের বিরুদ্ধে দুর্নীতি এবং চালকদের হয়রানি করার বিভিন্ন অভিযোগ করেন।
শাহবাগ থেকে নগরীর আরেকটি ব্যস্ত মোড় কারওয়ান বাজারে গিয়েও সবকটি রাস্তায় অসহনীয় যানজট চোখে পড়ে। কারওয়ান বাজার মোড়ে বাইক চালকদের অভিযোগ নিয়ে কথা হয় সেখানে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা পুলিশ ইন্সপেক্টর আনোয়ার কবিরের সাথে। তিনি বলেন, পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ ঠিক নয়। মিস্টার কবির বাইক সহ যানবাহনের চালকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন আইন অমান্য করার। গাড়ির যারা চালক, সেটা প্রাইভেট গাড়ি বা বাণিজ্যিক গাড়ি, অর্থাৎ বাস থেকে মোটরসাইকেল থেকে শুরু করে বাস ট্রাক পর্যন্ত, ড্রাইভার একটু অসচেতন। এই রাইড শেয়ারিং এই পেশার সঙ্গে যারা এখন যুক্ত, তারা কিন্তু আগে কোনো না কোনো পেশার সঙ্গে আগে যুক্ত ছিল। যে কারণেই হোক না কেন ওই পেশা ছেড়ে দিয়ে তারা এই পেশার সঙ্গে যুক্ত হয়েছে। এবং এখানে অদক্ষ চালক যেমন আছে, তেমনি আইন না মানার, তারা সকাল থেকে শুরু করে তারা যত বেশি মোটরসাইকেল ড্রাইভ করবে তত বেশি তারা আর্ন করবে। এই প্রতিযোগিতায় থেকে তারা ট্রাফিক আইনকে অনেক সময় অমান্য করে। আমরা যখন ব্যবস্থা নিতে যাই তখনই এই অভিযোগগুলো আমাদের বিরুদ্ধে আসে। নগরীর রাস্তাগুলোতে যানবাহন চলার ক্ষেত্রে আইন ভাঙার প্রবণতা বেড়েছে। অনেক রাস্তায় উল্টো দিক দিয়ে রিকশা চলার বিষয়টি যেন এক ধরনের নিয়মে পরিণত হয়েছে। কারওয়ান বাজার মোড় থেকে পান্থপথের দিকে যাওয়ার রাস্তায় দেখা যায় তীব্র যানজটের মধ্যে একটি রিকশা উল্টো দিক থেকে আসতে গিয়ে সেখানে পরিস্থিতি আরও জটিল করে ফেলেছে। উল্টো পথে আসার ব্যাপারে জানতে চাইলে সেই রিকশা চালক তার অবস্থানের পক্ষেই যুক্তি দেওয়ার চেষ্টা করেন। ও মানে যাইতেছি এইদিকে, মানে যাত্রীরা আবার ফেরো লিগা যাবি তো, আর রাস্তা তো আর নাই, এখন ওইখান দিয়ে তো আর ঘোরারও রাস্তা নাই। সেই জন্য মনে করলাম যে ডাইন সাইড দিয়ে লয়লা করে যায়, সিগন্যালটা পায়রাও চলে যায়। ব্যস্ত রাস্তাগুলোতে বিভিন্ন সময়েই প্রাইভেট কার সহ যন্ত্রচালিত ছোট অন্য যানবাহনেরও উল্টো পথে চলার অভিযোগ পাওয়া যায়। যানজট এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছাতে ফুটপাতে পর্যন্ত মোটর বাইক চালিয়ে দেওয়ার ঘটনা অহরহ ঘটে থাকে। সিগন্যাল না পড়লেও মানুষেরও চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড়িয়ে রাস্তা পার হওয়ার দৃশ্য নতুন কিছু নয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষক অন্বেষা এনাম ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন। তিনি বলেছেন, রাস্তায় নিয়ম না মানার সংস্কৃতি যেমন তৈরি হয়েছে, একই সাথে অল্প গতি থেকে দ্রুত গতির সব ধরনের যানবাহন একই রাস্তায় চলার কারণে ট্রাফিক ব্যবস্থাপনা কাজ করছে না বলে তিনি মনে করেন। রাস্তাগুলোর ডিজাইন যেমন ধরেন খুব সরল, একই জায়গা দিয়েই হকার বসছে, সেখানে মানুষ চলছে, সেখানে রিক্সা চলছে, তো ফলে স্পিডের একটা বিশাল তারতম্য হয়ে যায় গাড়িকে। আসলে এই জিনিসগুলো সবচেয়ে বড় কথা, মানুষের মধ্যে যেমন নিয়ম ভাঙতে শেখায় অনেক সময় মনে হয়, যেমন ড্রাইভারদের অনেকটা মনে হয় অভ্যস্তই করছি যে না সিগন্যাল মানার কোনো দরকার নেই। এখান থেকে কালচারটা এমন হচ্ছে যে মানে নিয়ম মানলে যে আসলে আমার কোনো লাভ হতে পারে বা নিয়ম মানলে যে আমার জীবনটা সহজ হতে পারে, সেই কালচারটাই আসলে রাস্তায় একেবারেই চলে গেছে। আর এমনি সাধারণভাবে সোসাইটির অস্থিরতা তো রাস্তার মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়ে। রাস্তা ব্যবহারকারীদের আইন অমান্য করার প্রবণতা, অন্যদিকে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ, শুধু এই দুপক্ষের আচরণই কি রাস্তায় বিশৃঙ্খল পরিস্থিতির কারণ? এই প্রশ্ন বিশেষজ্ঞদের। তাদের বক্তব্য হচ্ছে, ট্রাফিক ব্যবস্থাপনায় যথাযথ পরিকল্পনা না নেয়ায় রাস্তায় পুলিশের হয়রানি এবং চালকদের নিয়ম না মানার প্রবণতা বেড়েই চলেছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের অধ্যাপক শামসুল আলম বলেছেন, ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার ছাড়া রাস্তায় শৃঙ্খলা আসবে না। ট্রাফিক ম্যানেজমেন্টে বিজ্ঞানের কোনো ছোঁয়া নাই এই জায়গাটার মধ্যে। আমার রাস্তার ধারণ ক্ষমতা কতটুকু আছে, আর আমি কত গাড়িকে রেজিস্ট্রেশন দিতে পারি, চলতে পারবে কিনা রাস্তায়, অথবা ভারী যানবাহনের চালক আদৌ আছে কিনা, এসব না দেখেই ধারাবাহিকভাবে তারা রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছে, যার ফলে সিস্টেমটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে এবং টু সাম এক্সটেন্ট এখানে একটা অরাজকতা এমন পর্যায়ে চলে গেছে, আনম্যানেজেবল টোটালি। পিক আওয়ারে প্রায় 1.5 গুণ পরিমাণ চাপ থাকে মোড়ের মধ্যে। তো তার মানে কি, যানজটের জন্য মানুষ ছোট ছোট গাড়ি মানে মোটর সাইকেলে আসক্ত হয়ে গেল, এবং গত 5-6 বছরে এখন প্রায় 56% হচ্ছিল মোটর সাইকেল। যেই কারণে কিন্তু শুধু এনফোর্সমেন্ট দিয়ে, চাপ দিয়ে, শাসন করে, বড় আইন করে এখন আর এই চাপটাকে সামাল দেওয়া যাবে না।
কারণ এটা আনম্যানেজেবল পর্যায়ে চলে যায়। ঢাকার রাস্তাগুলোতে ডিজিটাল সিগন্যাল বসানো হয়েছিল 2013 সালে, কিন্তু সেগুলো কোনো কাজে আসেনি। পুলিশ ম্যানুয়ালি সিগন্যাল নিয়ন্ত্রণ করছে। বুয়েটের অধ্যাপক শামসুল আলম বলেছেন, ঢাকার রাস্তার বাস্তবতা অনুযায়ী সেই উদ্যোগ ছিল না, সে কারণে সেটা ব্যর্থ হয়েছে। ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মনিবুর রহমানও বলেছেন, ঢাকার রাস্তার চরিত্র পর্যবেক্ষণ করে ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা করা উচিত। ঢাকা শহরের ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স এক এক এলাকায় এক এক রকম, গাড়ির ধরন এক এক জায়গায় এক এক রকম। কোথাও মেকানাইজড গাড়ি চলে, কোথাও নন মেকানাইজড গাড়ি চলে, কোথাও স্লো মুভিং ভেহিকেল চলে, কোথাও ফাস্ট মুভিং ভেহিকেল চলে, হেভি ভেহিকেল, লাইট ভেহিকেল। কাজে এক অঞ্চলে সিগন্যাল সিস্টেমটা যেভাবে কাজ করবে, আরেক অঞ্চলে সিগন্যাল সিস্টেমটা সেরকম কাজ নাও করতে পারে। একটা স্পটে যে পরিমাণ গাড়ি রিলিজ হওয়ার কথা একটা মিনিটে, আরেকটা অঞ্চলে আরেকটা স্পটে ঠিক একই সময় সেই পরিমাণ গাড়ি রিলিজ নাও হতে পারে, কম হতে পারে, বেশি হতে পারে। কাজেই এই সিস্টেমটা আসলে ইউনিক না, এটা অঞ্চল ভেদে এক এক অঞ্চলের সিগন্যাল লাইটের টাইমিং সিস্টেমটাকে এক্সপেরিমেন্টের ভিত্তিতে ওখানকার যে লোকাল যে ট্রাফিক পার্সোনাল যে এক্সপিরিয়েন্স সেটার ভিত্তিতে সমন্বয় করতে পারলে খুব ভালো হতো। এটা একটা ম্যাথ স্টাডি করা দরকার ছিল, যে আমরা এটা নিয়ে গবেষণা কিভাবে করা যায় এবং সমন্বিত হবে বিভিন্ন এজেন্সিকে এটাকে এঙ্গেজ করে এই সিস্টেমটাকে কিভাবে কনসার্ট এফোর্টের মাধ্যমে ডেভেলপ করা যায়, আমরা কিন্তু সেই প্রয়াস প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীরা মনে করেন, শুধু সিগন্যালই নয়, ট্রাফিক ব্যবস্থাপনার সবকিছুই চলছে ম্যানুয়াল পদ্ধতিতে। সেজন্য এখানে পুলিশের হয়রানি করার সুযোগ যেমন থাকে, তেমনি আইন ভাঙারও প্রশ্ন আসে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের মধ্যে অন্যতম ফারিহা ফতেহ বলেছেন, রাস্তার নিয়ন্ত্রণ ডিজিটাল সিস্টেমে আনা প্রয়োজন। আমাদের মেকানিস্টিক না, অনেকটা মানুষের উপর ডিপেন্ডেন্ট, এবং মানুষের উপর ডিপেন্ডেন্ট তাও আবার আমাদের কিন্তু যতটুকু প্রয়োজন ম্যান পাওয়ার ফর ট্রাফিক ততটুকু কিন্তু নেই। বাইরে আপনি দেখবেন অনেক কিছু অনেক মেকানাইজ, সিগন্যাল থেকে শুরু করে আপনার রাউন্ড অ্যাবাউট থেকে শুরু করে রাস্তাঘাটে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে অনেক কিছু ইজ একটা মানে আপনাকে বাধ্য করবে রুলটা ফলো করতে। এখানে যেহেতু একটা মানুষের উপর ডিপেন্ড করবে, তারপর আপনি দেখবেন যত কিছু তারাও মানুষ, ওনাদের ক্যাপাসিটি যতটুকু করছে, কিন্তু হ্যাঁ সব জায়গায় কিছু প্রবলেমস তো ডেফিনেটলি আছে আসলে। অতিরিক্ত পুলিশ কমিশনার মুনিবুর রহমান দাবি করেন, রাস্তা কম থাকা, পার্কিং সুবিধা না থাকা সহ সব সীমাবদ্ধতা বিবেচনা করেই পুলিশ রাস্তায় ব্যবস্থা নিয়ে থাকে। পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কোনো অভিযোগ এলে তা তদন্ত করা হয় বলে তিনি উল্লেখ করেন। আমরা সবকিছু মোকাবেলা করে পার্কিং এর সীমাবদ্ধতা, এক্সপেরিয়েন্স, তারপর যারা ড্রাইভার আছে তাদের একটা আর্থিক সামর্থ্যের বেঁচে আসা, তারা অর্থনৈতিকভাবে কতটা সচ্ছল কিনা, সবকিছু বিচার বিবেচনা করেই কিন্তু আমরা অনিচ্ছাকৃত আনইন্টেনশনাল যদি কোনো মিস্টেক হয়ে থাকে বা আনইন্টেনশনাল যদি কোনো এরর হয়ে থাকে, হিউম্যান এরর তো হইতেই পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে সেন্সিটাইজ করার চেষ্টা করি এবং প্রতিনিয়ত আমরা করি। বাট কিছু ক্ষেত্রে আনরিলিজটা যখন খুব বেশি হয়ে যায় বা তাদের অ্যাটিটিউডগত যদি কোনো সমস্যা থেকে থাকে বা তাদের যদি অনেক সময় পারসেপশনে কোনো থেকে থাকে, তখন তাদেরকে সংশোধন করার জন্য মাঝে মাঝে আইনের আশ্রয় নেওয়া লাগে। আর করাপশনের যে বিষয়টা, কিছু ব্যক্তি স্বার্থে হয়তো কেউ যদি কিছু করে থাকে, ইন্টেনশনালি যদি কোনো করাপশন করে থাকে, অবশ্যই তাদেরকে আমরা আইনের আওতায় আনি। রাস্তায় গাড়ি পার্কিং এর ব্যবস্থা না থাকা সহ অব্যবস্থাপনার নানা অভিযোগ নিয়ে বিভিন্ন সময়েই আলোচনা হয়েছে, কিন্তু সমাধান কবে হবে সেই প্রশ্ন থাকে। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ঢাকার বাস টার্মিনালগুলো সরিয়ে নিয়ে সেই জায়গাকে নগরীর ভেতরের যানবাহনের জন্য ব্যবহারের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও দক্ষিণ সিটি কর্পোরেশন একসাথে করে ঢাকা শহরের ভিতরে, মহাখালীর ভিতরে বাস স্ট্যান্ড যেটা আছে, ইট শুড বি ইন্টার সিটি বাস, ইট ক্যানট বি ইন্টার ডিস্ট্রিক্ট বাস। কিন্তু আজকে ইন্টার ডিস্ট্রিক্ট বাসগুলো, বগুড়ার বাসও কিন্তু, ময়মনসিংহের বাসও কিন্তু ঢাকা শহরের ভিতরে ঢুকে যাচ্ছে। এই জন্য আমরা ঢাকার পেরিফেরির মধ্যে আমরা আমাদের বাস স্ট্যান্ডগুলোকে সরা নেওয়ার জন্য অলরেডি আমরা ফাইনাল করে ফেলেছি। এটি এখন মন্ত্রণালয় থেকে যাবে, প্ল্যানিং হয়ে একনেকে পাশ হয়ে যদি যায়, তখনই আমরা ঢাকার বাইরে আব্দুল্লাহপুরের সন্নিকটে 40 একর জমি কিন্তু আমরা নিতে যাচ্ছি, এবং এই উদ্যোগের মধ্যে কিন্তু ঢাকার ট্রাফিক জ্যাম কিন্তু অনেক কমে যাবে যদি ইন্টার ডিস্ট্রিক্ট বাসগুলোকে আমরা না আনতে পারি আমরা ঢাকা শহরের ভিতরে। সেরকম গাবতলীটাকে নিয়ে যাচ্ছি আমরা হেমায়তপুরে,
এইভাবে আমাদের কিন্তু একটা প্ল্যান আছে এবং আমরা কিন্তু অনেকটা গুছিয়ে ফেলেছি অলরেডি। তবে এসব পরিকল্পনার বাস্তবায়ন হবে কবে তার কোনো সময়সীমা কর্তৃপক্ষ বলতে পারছে না। অন্যদিকে নিরাপদ সড়কের দাবিতে 2018 সালে স্কুল কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ব্যাপক নাড়া দিয়েছিল। তখন কর্তৃপক্ষ অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেসব প্রতিশ্রুতির মধ্যে আইনের সংশোধনী ছাড়া অন্য কিছুই সেভাবে দৃশ্যমান হয়নি। পরিবেশন করলেন কাদির কল্লোল। শেষ করার আগে সংবাদ শিরোনাম। বিজ্ঞাপন জটিলতায় বাংলাদেশে বিবিসি সহ সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ। আর রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যায় জড়িত থাকার সন্দেহে একজন আটক। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ভালো থাকবেন।